এক গভীর অমাবস্যার রাত। জঙ্গলের রাস্তা পেরিয়ে এক পরিত্যক্ত শ্মশান। সেখানে এক বটগাছের তলায় ধ্যানমগ্ন রয়েছেন এক যোগিনী নারী। গৌরবর্ণা তন্নি, ধারালো চোখমুখ। চেহারা দেখে যদিও বয়স আন্দাজ করা কঠিন, তবে দেখে বোঝা যায় এখনো যৌবন শেষ হয়নি তার। তাঁর সামনে দাউ দাউ করে জ্বলছে এক অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ডের সামনে উপবেশন করে এক মনে ধ্যান করে চলেছেন তিনি ভৈরবী মা দামিনী। পরনে তাঁর লাল বস্ত্র, এক রাশ এলো করা লম্বা চুল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতের বাহু মণিবন্ধেও পেঁচিয়ে জড়ানো রুদ্রাক্ষের মালা, কপালে ল্যাপা ছাই ভস্ম আর সিঁদুর, তার উপরে কাটা লম্বা রক্ত তিলক। জঙ্গলের রাস্তা পেরিয়ে ধীরে ধীরে সেদিকে এগিয়ে চলেছে মুক্ত আর তিথি। শুকনো পাতার খসখস শব্দে বারবার ভেঙে যাচ্ছে রাতের নীরবতা। অনেকটা পথ চলতে চলতে একটা সময় যোগিনীর সামনে এসে থামে তারা। দামিনীর দুর্দণ্ড প্রতাপ মূর্তি দেখে একটু স্তম্ভিত হয়ে পড়ে তারা। এর সাথে মনে জন্ম নেয় ভয় আর শঙ্কাও। এত রাতেও স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এসেছে মুক্ত আর তিথি। ভৈরবী মা দামিনীর সাক্ষাৎ পেতে হলে তেমনটাই নিয়ম। দামিনীর ধ্যান ভঙ্গ করার সাহস হয় না তাদের দুজনের কারোরই। মুক্ত আর তিথি দুজনেই তাই করজোড়ে অপেক্ষা করতে থাকে দামিনীর ধ্যান ভঙ্গের। একটা পেঁচা কর্কশ স্বরে ডেকে চলেছে অনবরত। দু চারটে বাদুড় ডানা ঝাপটে মুক্ত আর তিথির ঠিক গা ঘেঁষে উড়ে গেল। তিথি ভয় পেয়ে মুক্তর কাঁধটা আঁকড়ে ধরল। মুক্ত ওর হাতে হাত রেখে আশ্বস্ত করল ওকে। ঠিক সেই সময়ই নিজের চোখ না খুলেই রাশভারী কণ্ঠে বলে উঠলেন দামিনী, কারা তোমরা? কি চাও কি এখানে? সহসা এমন রাশভারী কণ্ঠে চমকে উঠল মুক্ত আর তিথি দুজনেই। তারপর নিজেদের সামলে নিয়ে আবার আগের মতো করজোড়ে মুক্ত বলে উঠল আলতো স্বরে, আমি মুক্ত, আর ও আমার ননদ তিথি। ও শুধু আমার ননদই নয়, আমার প্রিয় বান্ধবীও। আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এখন শুধু আপনিই পারেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। বিপদে না পড়লে কেউ এখানে আসে না। কিসের বিপদ তোমাদের? এবার মুখ খুলল তিথি। আসলে আমার দাদা মানে মুক্তর স্বামী আর যেন নিজের মধ্যে নেই ভৈরবী মা। ও যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। ওকে যেন চালনা করে চলেছে এক অদৃশ্য শক্তি। এইভাবে চলতে থাকলে ও একদিন শেষ হয়ে যাবে। আমার স্মরণে যখন এসেছো তখন চিন্তার আর কোনো কারণ নেই। সব মঙ্গল হবে। মা তারা সকলকে রক্ষা করবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা, জয় মা, জয় মা। 1 মাস আগের ঘটনা। বাহ, বাড়ির ভিউটা বেশ সুন্দর তো। এত বড় বাড়ি এত সস্তায় যে পাবো ভাবতেই পারিনি। ভাগ্যিস অফিসের ট্রান্সফারটা হলো। বেশ জমিদার জমিদার ফিল আসছে কিন্তু। হ্যাঁ, তোমার জমিদার হওয়ার চক্করে আমাকেও দৌড়ে মরতে হচ্ছে। আরে ভাই, লাগেজগুলো নামাতে একটু হেল্প করো না। হ্যাঁ স্যার। পুষ্পক ড্রাইভারের সঙ্গে লাগেজ নামাতে ব্যস্ত হয়ে পড়ে। মুক্ত এক দৃষ্টি তাকিয়ে আছে বাড়িটার দিকে। বাড়িটা অনেক বড়। ওদের দুজনের থাকার জন্য তো বটেই, শুধু তাই নয়, ওদের দুজনের গোটা পরিবার এলেও থাকার অভাব হবে না। জমিদার আমলের পুরনো বাগান বাড়ি দেখেই বোঝা যায় এককালের প্রাচুর্য ছিল অনেক। এখন হয়তো পরিচর্যা করা হয় না সেইভাবে। বাগান বাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে মুক্ত অন্যমনস্ক হয়ে পড়েছিল বোধহয় একটু। হঠাৎই কোথা থেকে যেন ওর সামনে লাফিয়ে পড়ল একটা পাগল গোছের লোক। বিস্ময়ের চমক কাটতে না কাটতেই মুক্ত চেঁচিয়ে উঠল ভয়ে।
পুষ্পক, মরবি মরবি মরবি, তোরা সব কটা মরবি। ও কাউকে ছাড়বে না, ও কাউকে ছাড়বে না। মরবি তোরা, মরবি তোরা, মরবি তোরা, সবাই মরবি। মুক্তোর চিৎকার শুনে সজাগ হয়ে যায় পুষ্পক। দৌড়ে আসে ও মুক্তোর কাছে। কি হয়েছে মুক্ত? ওইভাবে চিৎকার করলে কেন তুমি? আরে আরে দেখো না, এই পাগলটা কোত্থেকে এসে কিসব বলছে। কি সব নয় রে, কি সব নয়। সাবধান করছি, সাবধান, তোদের সাবধান করছি। ভালো চাস তো, এখান থেকে চলে যা, চলে যা, চলে যা, বাড়ি থেকে চলে যা, এখান থেকে চলে যা, নইলে তোরা বেঘরে মরবি। এই কি যাতা বলছিস? যা এখান থেকে, বেরো। পাগলটা কোনো কথাই কানে তোলে না, যেন কিছুই শুনতে পায়নি সে। নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকে আর নিজের সেই বিশ্রী খ্যা খ্যা হাসিটা হাসতে থাকে। পুষ্পক এবার আরো রেগে যায়। পাগলটার পরনের ছেঁড়া জামাটা খামচে ধরে, তারপর চিৎকার করে বলে ওঠে, ভালোই ভালো এখান থেকে যাবি নাকি দুঘা লাগাবো? বুঝেছি, সোজা কথায় কাজ হবে না, না? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ছেড়ে দাও, ছেড়ে দাও পুষ্পক, ওসব পাগল ছাগলের সঙ্গে ঝামেলা করে কোনো লাভ নেই। চলো আমরা বরং ভেতরে যাই, অনেক রাত হয়ে গেছে। মুক্তোর কথায় পাগলটাকে ছেড়ে দেয় পুষ্পক। তারপর মুক্তো আর পুষ্পক দুজনে মিলে বাগান বাড়ির ভেতরে গিয়ে ঢোকে। ওরা শুনতেও পায় না, বাগান বাড়িতে ওদের প্রবেশের সঙ্গে সঙ্গেই একটা মেয়েলি কণ্ঠের হাসি প্রতিধ্বনিত হতে থাকে সারা বাগান বাড়ি জুড়ে। একমাত্র সেই পাগলটা শুনতে পায় সেই হাসির শব্দ। তারপর বলে ওঠে, হাসছে, ও হাসছে, ও হাসছে, শুনতে পাচ্ছি, তারা শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ও জেনে গেছে এই বাড়িতে আবার মানুষ ঢুকেছে, ছাড়বে না, কাউকে ছাড়বে না। ও আবার শুরু করে দেবে সেই সর্বনেশে খেলা। ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, এই রাত শুধু যে গানের। একটা মেয়েলি কণ্ঠের আওয়াজে হঠাৎ ঘুমটা ভেঙে যায় পুষ্পকের। মুক্তোকে না জানিয়েই উঠে চলে যায় সে। বাইরে এসে দেখে উঠোনে পা ছড়িয়ে বসে এক অল্প বয়সী মহিলা। এক ঢাল এলো করা কোঁকড়া চুল, আটপৌরে করে পরা শাড়ি, কপালে বড় গোল সিঁদুরের টিপ, সিঁথি ভর্তি সিঁদুর, হাতে শাঁখা পলা আর সোনার চুড়ি। অপরূপা সুন্দরী সে, তার অঙ্গে অঙ্গে যৌবন যেন ফেটে পড়ছে। পুষ্পক নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। সেই মহিলা পুষ্পককে দেখে মৃদু হেসে বলে, তুমি এসেছ? আমি তো এতদিন ধরে তোমাকেই খুঁজছিলাম। কেন এত দেরি করে এলে? আমি তো রোজ তোমার অপেক্ষাতেই বসে থাকি। পুষ্পক যেন বিহ্বল হয়ে যায় সেই মহিলার কথায়। সে কোনো মতে বলে, আমার জন্য অপেক্ষা করে থাকো? কে কে তুমি? আমি মায়া, তোমার প্রেয়সী। এসো, আমার কাছে এসো। পুষ্পক সম্মোহিতের মতো এগিয়ে যেতে থাকে মায়ার দিকে। কিসের যেন একটা আকর্ষণ অনুভব করে সে। পুষ্পক গিয়ে মায়ার পাশে বসে, এক দৃষ্টে তাকিয়ে থাকে মায়ার দিকে, যেন চোখ সরাতেই পারছে না সে। মায়া তার হাসি দিয়ে মায়াজাল রচনা করে চলেছে যেন ক্রমাগত, আর সেই মায়াজালে ক্রমশ বন্দী হয়ে যাচ্ছে পুষ্পক।
পুষ্পকের ভীষণ ইচ্ছা করছে মায়াকে একবার ছুঁয়ে দেখতে। সে আলতো করে নিজের একটা হাত মায়ার হাতের উপর রাখল। একটু যেন চমকালো পুষ্পক। মায়ার হাতটা বরফের মতো ঠান্ডা। মায়া হেসে পুষ্পকের চোখে চোখ রাখলো সরাসরি। কি শীতল চাহনি মায়ার। তারপর মায়া একটা শুকিয়ে যাওয়া কাটা ফল পুষ্পকের হাতে দিল। এই নাও পুষ্পক, এই ফলটা যত্ন করে রেখে দাও। এই ফলটা তোমাকে আমার কথা সব সময় মনে করাবে। পুষ্পক মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়িয়ে ফলটা নিয়ে নেয়। মুক্তোর হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাকিয়ে দেখে পুষ্পক বিছানায় নেই। সে পুষ্পককে কয়েকবার নাম ধরে ডাকতে থাকে। পুষ্পক, পুষ্পক, পুষ্পক। কিন্তু পুষ্পকের কোনো সাড়া আসে না। মুক্ত ভাবে পুষ্পক হয়তো বাথরুমে রয়েছে, কিন্তু বিছানা থেকে নেমে বাথরুমের সামনে গিয়ে দেখে বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ। ভেতরে কেউ নেই। আশ্চর্য, পুষ্পকই সাত সকালে গেল কোথায়? এ ঘর সে ঘর খুঁজেও মুক্ত পুষ্পককে কোথাও দেখতে পায় না। তখন বাধ্য হই বাইরে বেরিয়ে এলো মুক্ত। আর বাইরে এসেই চমকে উঠল মুক্ত। পুষ্পক উঠোনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তার হাতের মধ্যে গোঁজা একটা শুকনো কাটা ফল। পুষ্পকের হাত কেটে রক্ত পড়ছে। মুক্ত তাড়াতাড়ি দৌড়ে যায় পুষ্পকের কাছে। তারপর ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। পুষ্পক, পুষ্পক, চোখ খোলো পুষ্পক। শুনতে পাচ্ছ আমার কথা? কি হয়েছে তোমার পুষ্পক? পুষ্পকের জ্ঞান ফেরে না কিছুতেই। মুক্ত বেশ চিন্তিত হয়ে পড়ে। মুক্ত দ্রুত গিয়ে ঘর থেকে জলের বোতলটা নিয়ে আসে। তারপর সেখান থেকে জল ছিটিয়ে দিতে থাকে পুষ্পকের চোখে মুখে। পুষ্পক, এই পুষ্পক, তাকাও, তাকাও আমার দিকে, চোখ খোলো। অনেক চেষ্টার পর মুক্ত পুষ্পকের জ্ঞান ফেরাতে সফল হয়। আর জ্ঞান ফিরেই কিরকম ভাবলেশীন ভাবে চেয়ে থাকে ও। তুমি ঠিক আছো তো পুষ্পক? কি হয়েছিল তোমার? অজ্ঞান হয়ে গেলে কিভাবে তুমি? রাতে তুমি একা উঠেছিলে নাকি? আমাকে তো একবার ডাকতে পারতে। প্রেশার টেশার ফল করলো নাকি? উদ্বিগ্নতার সাথে কথাগুলো বলে যাচ্ছিল মুক্ত, কিন্তু মুক্তর কোনো কথাই কানে ঢুকছে না বোধহয় পুষ্পকের। কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে যেন। নিজের ঠোঁট দুটো ফাঁক করে কোনো মতে বলল পুষ্পক, মায়া, মায়া কোথায় গেল? কাল রাতে তো এখানেই ছিল। কি সব বলছো তুমি? কে মায়া? কার কথা বলছো? ওই যে ওই মেয়েটা আটপৌরে করে শাড়ি পরেছিল, মাথা ভর্তি সিঁদুর ছিল, কপালে বড় টিপ, আমাকে ডাকছিল। কাল রাতে কত গল্প করলাম আমরা। না রে বাবা, কাল রাতে তুমি আর আমি ছাড়া এ বাড়িতে কেউ ছিল না। তুমি নিশ্চয় স্বপ্ন দেখছো অন্য কারোর। স্বপ্ন? কে জানে, কিন্তু স্বপ্ন এতটা পরিষ্কার হয়? আমি যে স্পষ্ট দেখলাম মায়া। ঠিক আছে, আর কিচ্ছু বলতে হবে না তোমাকে। এখন ওঠো, চলো তো। তোমার হাতটা আগে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করতে হবে। মুক্ত আস্তে আস্তে পুষ্পককে ধরে তোলে। তারপর ওকে ঘরে নিয়ে গিয়ে ওর হাতের কাটা জায়গাটা ভালো করে ধুয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। মুক্ত মনে মনে ভাবে, নিশ্চয় অফিসের কাজের চাপে ট্রেস থেকেই পুষ্পক ওই ধরনের কথাগুলো বলছিল। সারাদিন ল্যাপটপে মুখ গুঁজে তো পড়েই রয়েছে। ওর আজকে একটু রেস্ট নেওয়া দরকার। মুক্ত সিদ্ধান্ত নেয় ও নিজেও আজকে পুষ্পককে একা ফেলে অফিসে যাবে না। স্নান সেরে তোয়ালে জড়িয়ে ঘরে ঢোকে পুষ্পক। হঠাৎ ও উপলব্ধি করে ওর ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। ওর ঘন চাপ দাড়িতে কেউ যেন চুম্বন করছে। ওকে কেউ স্পর্শ করছে। ওর সুঠাম দেহ, উন্নত গ্রীবা, হালকা লোমশ বুক, পেশিবহুল বাহু সর্বত্র খেলে বেড়াচ্ছে যেন কারো হাতের স্পর্শ। আবেগে চোখ বুজে আসে পুষ্পকের। সে ভাবে
এ নিশ্চয়ই তার স্ত্রী মুক্তোর কাজ। কিন্তু পুষ্পক টেরও পায় না এক নারীর ছায়াময় শরীর তাকে স্পর্শ করছে। হঠাৎ সেই ছায়াময় নারী টেনে নেয় পুষ্পকের তোয়ালেটা, খুলে দেয়। লজ্জা পেয়ে একটু স্মিত হেসে বলে ওঠে পুষ্পক, এই মুক্ত, এই কি হচ্ছে কি? এই জন্যই বুঝি অফিসে যাওনি আজকে? পরমূর্তি সব স্থির, স্বাভাবিক হয়ে যায় আগের মতো। চোখ খুলে তাকিয়ে দেখে ঘরে কেউ নেই। আশ্চর্য, এতক্ষণ ধরে তাহলে কি সবটাই কল্পনা ছিল পুষ্পকের? ফোনটা বেজে ওঠে পুষ্পকের। ফোন দেখে আরো চমকে ওঠে পুষ্পক। ফোন করছে মুক্ত। এইবার মনে পড়ে পুষ্পকের, সত্যি তো মুক্ত তো বাড়িতে নেই। পুষ্পকের শরীরটা ভালো নেই বলে মুক্ত বাজারে গেছে কিছু জিনিস কিনতে। ফোনটা রিসিভ করে নেয় পুষ্পক। হ্যালো হ্যালো, শোনো না, আমার মোটামুটি সব জিনিসই নেওয়া হয়ে গেছে, বুঝলে তো? তোমার জন্য কি কিছু নিয়ে যেতে হবে? এখনো মার্কেটে আছি, বলে দিতে পারো যদি কিছু দরকার লাগে, তাহলে নিয়ে নেব। না না, আমার কিছু লাগবে না। ঠিক আছে। এই রাত শুধু যে গানে। পুষ্পক, পুষ্পক, এসো, আমার কাছে এসো। পুষ্পক আবার শোনে সেই মেয়েলি কণ্ঠের আওয়াজ, তাকে কেউ ডাকছে। সেই ডাকে সাড়া না দিয়ে পুষ্পক থাকতে পারে না। ওর পাশে অঘরে ঘুমোচ্ছে মুক্ত। তাই ওকে না জানিয়েই ধীরে ধীরে বিছানা থেকে নেমে যায় পুষ্পক। পুষ্পকের বুঝতে বাকি থাকে না এই ডাক আর কারো নয়, সেই মায়ার, যার সঙ্গে আগের দিন রাতেই আলাপ হয়েছে ওর। আবারও মন্ত্রমুগ্ধের মতো সেই ডাক অনুসরণ করে যেতে থাকে পুষ্পক। ছাদের চিলেকোঠার ঘর থেকে আসছে সেই ডাক। পুষ্পক সেই দিকে এগোতে থাকে। সেখানে গিয়ে সে দেখে মায়া বসে আছে সেখানে। তার শাড়ির আঁচলটা বুক থেকে নামানো, তার পরনে ব্লাউজ বা অন্তর্বাসের কোনো বালাই নেই। ফলে তার শরীরের ভাঁজগুলো যেন আরো উন্মুক্ত হয়ে দৃশ্যমান হচ্ছে। কি অসম্ভব লাস্যময়ী লাগছে মায়াকে। পুষ্পক যেন নিজের সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে ধীরে ধীরে। ওর বারবার ইচ্ছে করছে এই লাস্যময়ী শরীরের গভীরতায় ডুব দিয়ে তলিয়ে যেতে। মায়া হেসে পুষ্পককে ডাকে, পুষ্পক, পুষ্পক, এসো, আমার কাছে এসো। কত দূরে দাঁড়িয়ে আছো কেন পুষ্পক? এসো, আমার কাছে এসো। পুষ্পক ধীর পায়ে এগিয়ে যায় মায়ার দিকে। মায়া পুষ্পকের বুকে হাত রাখে, তারপর পুষ্পককে এক ঝটকায় টেনে শুইয়ে দেয়। ধীরে ধীরে পুষ্পকের শরীরটা গ্রাস করতে করতে মায়া ফিসফিস করে বলে ওঠে, আজ রাতে আমি তোমাকে সব সুখ দেব পুষ্পক। পরদিন সকালে ঘুম ভেঙে পুষ্পককে কোথাও খুঁজে পায় না মুক্ত। মুক্ত মনে মনে ভয় পায়, না জানি আজ কি ঘটেছে পুষ্পকের সঙ্গে। আগের দিনের মতো পুষ্পকের অবস্থা যেন না হয়। পুষ্পক, তড়িঘড়ি বিছানা থেকে নেমে মুক্ত খুঁজতে শুরু করে পুষ্পক। ঘর, বারান্দা, উঠোন, বাগান, কোনো কিছু বাদ রাখে না মুক্ত। কিন্তু পুষ্পক তো কোথাও নেই। একই মানুষটার শরীর ভালো নয়, আর এই শরীর এসে গেল কোথায়? অনেক খোঁজাখুঁজির পর অবশেষে মুক্ত আবিষ্কার করে পুষ্পক চিলেকোঠার ঘরে। পুষ্পক সেখানে শুয়ে ঘুমোচ্ছে।
তার শরীরটা পুরোপুরি নগ্ন। গত রাতের পরে থাকা টি শার্ট আর শর্টসটা মেঝেতে পড়ে রয়েছে। তার সারা শরীরে কিরকম যেন দাগ, অনেকটা অনেকটা লাভ বাইটের মতো। দেখে ভীষণ অবাক লাগে মুক্তোর। পুষ্পক, পুষ্পক, ওঠো, শিগগির ওঠো। মুক্ত পুষ্পককে ডেকে ঘুম থেকে তোলে, তারপর বলে ওঠে, তুমি তুমি এখানে কি করে এলে? আর আর তোমার এ কি অবস্থা? কি করে হলো এসব? মুক্তোর কথায় পুষ্পক মৃদু হাসে একটু, তারপর বলে ওঠে, ও তুমি বুঝবে না, এটা আমার আর মায়ার টপ সিক্রেট। মায়া? আবার সেই নামটা? কে মায়া পুষ্পক? তুমি সেদিন থেকে সেই মায়া মায়া মায়া। পুষ্পক, এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। একটু বোঝার চেষ্টা করো, এখানে মায়া বলে কেউ নেই। মুক্ত দেখল পুষ্পক ওর কোনো কথাই শুনল না। শর্টসটা কোনো রকমে গলিয়ে সেখান থেকে চলে গেল। পুষ্পক এরকম অদ্ভুত বিহেভ কেন করছে? কি হয়েছে ওর? ওর কোনো এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার নেই তো? ও আমাকে ঠকাচ্ছে না তো কোনোভাবে? আজ এখানে নিজের চোখে যা দেখলাম, আর ওই নামটা কি যেন, মায়া মায়া। কাল রাতে কি তবে ওরা চিলেকোঠার ঘরে একসঙ্গে ছিল? না না, এটা হতে পারে না। পুষ্পক আমাকে এভাবে ঠকাতেই পারে না। ওর কাছে কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই? পুষ্পক, আমি অফিসে বেরোচ্ছি। ব্রেকফাস্ট, লাঞ্চ সব বানিয়ে রেখেছি আমি। একটু সময় করে খেয়ে নিও প্লিজ। অফিসের কাজ নিয়ে শুধু বসে থেকো না যেন আবার। যথা আজ্ঞা মহারানী। বাই, টেক কেয়ার। মুক্ত অফিসের জন্য বেরিয়ে যায় বাড়ি থেকে, তবু মনটা ওর বাড়িতেই পড়ে থাকে। অফিসের গাড়ি ওর জন্য ওয়েট করছিল বাইরে। মুক্ত বাইরে বেরিয়ে গাড়ির সামনে যেতেই গাড়ির ড্রাইভার রতন গাড়ির দরজা খুলে সম্বোধন করল ওকে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। মুক্ত যেই গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই সেই পাগলটা কোথা থেকে যেন আবার তার সামনে এসে পড়ে। আবার সে বলতে থাকে, এই যে এই যে আসছি, শুনতে পাচ্ছিস তোরা? চলে যা চলে যা চলে যা, এখান থেকে চলে যা। ও কিন্তু সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। তোর ঘর পুড়বে, তোর বড় পুড়বে। চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা। মুক্ত প্রথম দিনের মতো আজ আর ভয় পায় না পাগলটাকে দেখে, বরং ওর মনে একটা অজানা কৌতূহল তৈরি হয়। এই লোকটা কি সত্যিই মানসিক ভারসাম্যহীন, নাকি সত্যি ওদের সাবধান করতে চায়? কিন্তু কিন্তু লোকটা বারবার ওদের বাগান বাড়ি ছেড়ে চলে যেতে বলে কেন? মুক্ত কিছু বলবার আগেই পাগলটা দৌড়ে পালিয়ে গেল সেখান থেকে। মনে অনেক দ্বিধা সংশয় নিয়ে গাড়িতে ওঠে মুক্ত। অফিস যাওয়ার পথে ফোনটা বেজে ওঠে। মুক্ত দেখে স্ক্রিনে ফুটে উঠেছে তিথির নাম। একটু স্মিত হেসে ফোনটা রিসিভ করে মুক্ত। হ্যালো, বল। আরে কি খবর রে তোর? নতুন বাড়িতে শিফট করে আমার দাদার সাথে খুব প্রেম করছিস বল? এই বেস্ট ফ্রেন্ডটার কথা তো একটুও মনে পড়ে না। আরে না রে, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে এখানে এসে থেকে যা কিছু ঘটছে একের পর এক। কেন রে, কি হয়েছে? সে অনেক কথা, যাকগে বাদ দে, ওসব পরে বলবো। তুই বল, তোদের খবর কি? এই একদম এড়িয়ে যাবি না, কি হয়েছে খুলে বল। আরে দেখ, আমি তোকে বলতে চাইছিলাম না এসব কিছুই। আই থিঙ্ক পুষ্পক আমাকে চিট করছে। ওর অন্য কোথাও অ্যাফেয়ার আছে মনে হচ্ছে। কি কি সব যাতা বলছিস তুই? এটা হতেই পারে না। দেখ মুক্ত, তুই কি সব অ্যালিগেশন দিচ্ছিস আমার দাদার নামে? তুই নেহাত আমার কলেজের বেস্ট ফ্রেন্ড, তাই অন্য কেউ হলে কিন্তু আমি মোটেও সহ্য করতাম না। আমি জানতাম আমি তুই বিশ্বাস করবি না। যাকে ছাড়, আমার অফিস এসে গেছে বুঝলি তো, ঢুকবো এবার। কথাটা বলি ফোনটা কেটে দেয় মুক্ত। তিথির উত্তরের জন্য অপেক্ষাও করে না আর। আরে
হ্যালো শোন। পুষ্পকের কাজটা যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, তাই বেশিরভাগ সময় বাড়িতে থাকে পুষ্পক। কিন্তু মুক্তকে অফিসের জন্য তো বেরোতেই হয়। অফিস থেকে ফিরে মুক্ত সেদিন দেখলো পুষ্পক পাগলের মতো দেওয়ালে মাথা ঢুকছে। ওর মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই পুষ্পকের। মুক্ত দৌড়ে গিয়ে থামানোর চেষ্টা করলো পুষ্পককে। পুষ্পক, পুষ্পক, এ কি করছো তুমি? পুষ্পক, পুষ্পক, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পুষ্পক, এদিকে এসো, এদিকে এসো পুষ্পক, এদিকে এসো। কিন্তু মুক্তকে ঠেলে সরিয়ে দিয়ে পুষ্পক আবারও মাথা ঠুকে যেতে লাগলো একই রকম ভাবে। ছাড়ো, ছাড়ো আমাকে, আমাকে আমাকে মায়া এটা করতে বলেছে। মায়া যতক্ষণ না বলবে আমি থামবো না, আমি থামবো না। কথা বলতে বলতে এক সময় পুষ্পক জ্ঞান হারায়। থামবো না, আমি থামবো না। পুষ্পক, পুষ্পক, এখন কেমন লাগছে শরীরটা? একটু বেটার ফিল করছো? পুষ্পকের মাথার কাছে বসে আলতো করে জিজ্ঞাসা করলো মুক্ত। পুষ্পকের সারা মাথা জুড়ে ব্যান্ডেজ, এখনো কেমন গুম মেরে বসে আছে ও। পুষ্পকের এই অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে মুক্তর। কোন রকমে আস্তে আস্তে উত্তর দিল পুষ্পক, হ্যাঁ ঠিক আছে, এখন এই স্যুপটা খেয়ে নাও তো চুপটি করে, তারপর কিন্তু একটা মেডিসিন আছে। এই বলে স্যুপ বোল থেকে এক চামচ স্যুপ নিয়ে পুষ্পককে সযত্নে খাইয়ে দিল মুক্ত। তারপর আস্তে আস্তে বাকি স্যুপটাও শেষ করলো ওইভাবে। পুষ্পকের স্যুপ খাওয়া শেষ হলে মুক্ত ওর মুখটা মুছিয়ে দিল। তারপর একটা মেডিসিন এগিয়ে দিয়ে বলল, নাও দেখি, এটা খেয়ে নাও। পুষ্পক বাধ্য ছেলের মতো ওষুধটা খেয়ে নিল। দ্যাটস লাইক আ গুড বয়। আচ্ছা শোনো, আমাকে অফিস বেরোতে হবে, বুঝলে তো? টাইম মতো স্নান করে নিও, কেমন? আর মাথায় কিন্তু একদম জল ঢাকাবে না এখন। আমি লাঞ্চ আওয়ারে একবার সময় করে ঘুরে যাব বাড়ি থেকে, কেমন? এই বলে মুক্ত উঠতে যাচ্ছিল, কিন্তু ওর হাতটা পেছন থেকে টেনে ধরল পুষ্পক। তারপর হ্যাঁচকা টান মেরে পুষ্পক মুক্তকে নিজের বুকের ওপর ফেলে দিল। এই কি করছো কি? ছাড়ো আমাকে, দেরি হয়ে যাচ্ছে তো আমার। আজকে অফিস না গেলেই কি নয়? না সোনা, অফিস তো যেতেই হবে আমাকে। মুক্তর কথাটা শুনে পুষ্পককে ছেড়ে দিল। মুক্ত বুঝতে পারল পুষ্পকের অভিমান হয়েছে। এই তো এখন পুষ্পককে ঠিক আগের মতো লাগছে, যে পুষ্পককে দেখে ওর প্রেমে পড়েছিল মুক্ত। কিন্তু এই কদিন যে কি হয়েছে পুষ্পকের! পুষ্পককে একা বাড়িতে ফেলে রেখে মুক্ত অফিস যেতেও মন লাগে না, কিন্তু কাজের চাপে ওকে তো বেরোতেই হয়। লাঞ্চ আওয়ারে বাড়ি এসে মুক্ত দেখে পুষ্পক রান্নাঘরে গিয়ে সারা গায়ে কেরোসিন ঢেলে একটা দেশলাই কাঠি দিয়ে আগুন ধরাতে যাচ্ছে নিজের গায়ে। পুষ্পক, আরে এই পুষ্পক, এ কি করছো এটা? তুমি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ফেলো, আরে দেশলাই কাঠি এক্ষুনি হাত থেকে ফেলো। মুক্ত তাড়াতাড়ি দৌড়ে গিয়ে পুষ্পকের হাত থেকে দেশলাই কাঠিটা ফেলে দেয়, কিন্তু তা সত্ত্বেও পুষ্পক উন্মত্তের মতো নিজের গায়ে আগুন লাগানোর জন্য মরিয়া হয়ে ওঠে। মুক্ত দেখে ঠিক ওর বাঁ পাশে কারো দিকে বারবার তাকাচ্ছে পুষ্পক, আর তাকে বলে চলেছে, মায়া, তুমি যখন বলেছ আমি এটা করবই। দেখো, আমি ঠিক প্রমাণ করে দেব আমিও তোমাকে কতটা ভালোবাসি। মুক্ত বাঁদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। পুষ্পক তাহলে কার সঙ্গে কথা বলে চলেছে? মুক্ত পুষ্পকের গাল দুটো ধরে বলে ওঠে, এদিকে আমার দিকে তাকাও পুষ্পক, কার সঙ্গে কথা বলছো তুমি? মায়া, মায়া, ওই তো দাঁড়িয়ে আছে। মায়া, 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 হু দ্য হেল ইজ সি? যেদিন থেকে এই বাড়িতে এসেছি এই একই নাম আমরে চলেছো তুমি। তুমি কেন বুঝতে পারছো না পুষ্পক? এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, আর কেউ থাকে না। আর কি বলছিলে তুমি? মায়াকে তুমি ভালোবাসো? তাহলে আমাদের সম্পর্কটা কি পুষ্পক? আমাদের মধ্যে যেটুকু ভালোবাসা ছিল সব কি শেষ হয়ে গেছে? কাম অন, স্পিক আউট পুষ্পক। উত্তেজিত হয়ে কথাগুলো বলে যাচ্ছিল মুক্ত,
কিন্তু মুক্তোর কোনো কথাই যেন শুনতে পাচ্ছিল না পুষ্পক। পুষ্পক এক দৃষ্টি তাকিয়ে আছে শুধু মায়ার দিকে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই একসময় পাগলের মতো আকাশ ফাটানো হাসি হাসতে শুরু করলো পুষ্পক। মুক্তো একটু ভয় পেয়ে গেল পুষ্পকের ওই রূপ দেখে। মুক্তো জানতেও পারল না পুষ্পকের সঙ্গে এইরকম ভাবে হেসে চলেছে আর এক নারী কণ্ঠ। অনেক ভোরে ঘুম ভেঙে যায় আজ মুক্তোর। পাশে তাকিয়ে দেখে পুষ্পক ঘুমোচ্ছে। পুষ্পককে পাশে দেখে তবু একটু স্বস্তি পায় মুক্তো, কিন্তু পুষ্পককে নিয়ে মুক্তোর দুশ্চিন্তা বেড়েই চলে। মোবাইলটা হাতে নিয়ে তিথির নাম্বার ডায়াল করে মুক্তো। হ্যালো, বল। এই ভোরবেলা হঠাৎ ফোন করলে? সব ঠিক আছে তো? তোর দাদার শরীর? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আসলে সরি রে, তোকেই ভোরবেলা ফোন করে ডিস্টার্ব করার জন্য। তোর ঘুমটা নষ্ট করলাম শুধু শুধু। আরে না রে, ঠিক আছে, বল না কি বলবি। শোন না, পুষ্পকের শরীরটা কদিন ধরে ভালো নেই, আর আমারও অফিসের চাপ বড্ড, ছুটি নিতে পারছি না একদম। তাই তুই কিটোকে নিয়ে কটা দিনের জন্য এখানে আসবি? তাহলে পুষ্পককেও দেখাশোনা করতে পারতিস একটু, আর পুষ্পকের দুটো কথা বলার লোকও হতো। আর কি, সারাদিন তো ওই ল্যাপটপে মুখ গুজেই পড়ে থাকে। তাই বলছিলাম আর কি, যদি একটু সময় করে। ও এই ব্যাপার, আমি তো ভাবলাম কি নাকি। ভালোই হয়েছে, কিটোরও স্কুলে এখন ভ্যাকেশন চলছে, একটু মামার বাড়ি থেকে ঘুরে আসবে না হয়। ঠিক আছে রে, আমি অরূপের সঙ্গে কথা বলে নি একটু, কালকেই রওনা দিয়ে দেবো তাহলে। থ্যাংক ইউ রে, বাঁচালি তুই আমাকে, বাপ রে বাপ। হারিতে থ্যাংক ইউ এর কি আছে? হো, তোরা এসে গেছিস? আয় তিথি, আয় ভেতরে আয়। কি কিটো বাবু, কেমন আছেন বলুন? আন্টি, আই এম ফাইন। স্কুলে ছুটি তো এখন, তাহলে মামার বাড়িতে খুব মজা বলো? ইয়েস, হুররে। বলি কিটো সারা বৈঠকখানা জুড়ে দৌড়দৌড়ি শুরু করে দিল। আরে কিটো বাবু, আস্তে আস্তে, বেশি লাফালাফি করো আন্টি না, ধরো, পড়ে আমায় যাবে ধরো। তো। দেখেছিস তো কি দোষী হয়েছে? ওদের কথাবার্তার মাঝেই ওখানে এসে দাঁড়ায় পুষ্পক। কিরে দাদা, তোর শরীর খারাপ শুনলাম, এখন কেমন আছিস? পুষ্পক শুধু শুকনো ভাবে একটা উত্তর দিল, ভালো। তিথি আর কিটোর এইভাবে এই বাড়িতে আসায় মোটেও খুশি হয়নি পুষ্পক। পুষ্পক দেখে মায়া কখন যেন ওর পাশে এসে দাঁড়িয়েছে। এদের আশায় মায়াও খুশি নয়। মায়া পুষ্পকের কানে কানে এসে বলে, ওদের তাড়াও পুষ্পক, ওদের তাড়াও এখান থেকে। ওরা এখানে থাকলে তোমার আর আমার কখনো মিলন হতে দেবে না। ওদের তাড়াও। আর ওরা যদি এখান থেকে যেতে না চায়, তাহলে ওদের পৃথিবী থেকে শেষ করে দাও। তিথি আসাতে একটু নিশ্চিন্ত মনে অফিস যায় পরদিন মুক্ত। কিন্তু সেদিন লাঞ্চ টাইমে অফিসের বাইরে চা খেতে বেরিয়ে মুক্ত দেখে সেই পাগলটা দাঁড়িয়ে রয়েছে বাইরে। স্ট্রেঞ্জ, এই পাগলটা এখানেও চলে এসেছে। কি চাইটা কি লোকটা? লোকটা কি সত্যি পাগল নাকি? মুক্তোর মনে এসে জড়ো হয় হাজারটা প্রশ্ন। হঠাৎ করেই পাগলটা মুক্তোর কাছে ছুটে আসে, তারপর বলে, নিজে তো মরবি, আবার তোর ননদ আর ননদের ছেলেকেও এনেছিস মারার জন্য। ওদের খুব বিপদ, খুব বিপদ। মুক্ত কিছু উত্তর দেওয়ার আগেই পাগলটা দৌড়ে গিয়ে কোথায় যেন ভিড়ের মধ্যে মিশে যায়। মুক্তোর মনে সন্দেহ জাগে। তিথি আর কিটো যে আমাদের বাড়িতে এসেছে তা পাগলটা জানলো কি করে? আর কেনই বা বললো যে ওদের বিপদ? বাকি সময়টা কাজে মন বসে না মুক্তোর। মিটিংয়ে ব্যস্ত থাকায় ফোনও করতে পারে না বাড়িতে।
অফিস ছুটি হতে তড়িঘড়ি বাড়িতে ছুটল মুক্ত, আর গিয়েই দেখতে পেল তিথিকে উলঙ্গ করে তার হাত পা মুখ সব বেঁধে তাকে উল্টো করে শুইয়ে পুষ্পক চেলা কাঠ দিয়ে তাকে বেধড়ক মেরে চলেছে। এমন অবস্থা করবো কোনোদিন উঠে দাঁড়াতে পারবি না। পুষ্পকের চোখে মুখে কি ভয়ানক নৃশংসতা! বেচারা তিথির প্রায় আধমরা অবস্থা, তার সারা গায়ে বিভৎস ক্ষত তৈরি হয়েছে। তারপরে মুক্ত লক্ষ্য করল কীটোকে। এক পাশে কীটোর চারদিকে গোল করে দাউ দাউ করে জ্বলছে একটা অগ্নিবৃত্ত, তার মাঝে যেন কীটো বন্দী হয়ে রয়েছে। বেচারা কীটো হাউ মাউ করে কেঁদে চলেছে অনবরত। পুষ্পক বারবার অদৃশ্য কাউকে জিজ্ঞাসা করছে যে সে ঠিক করছে কিনা, আর এমন ব্যবহার করছে যেন তার নির্দেশেই সে এসব করছে। আমি ঠিক করছি তো? বলো বলো, তুমি তুমি যা যা বলেছ আমি কিন্তু তাই করেছি। দেখো দেখো, তুমি যা বলেছ তাই করেছি। দেখো মায়া, দেখো দেখো, তুমি যা বলেছ তাই। মুক্ত তাড়াতাড়ি গিয়ে পুষ্পককে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। করছো কি তুমি? ছাড়ো তিথি, ছাড়ো। নিজের বোনের সাথে কেউ এভাবে তো মরে যাবে। ছাড়ো ওকে, ছাড়ো। জাস্ট স্টপ ইট। মরে যাক, মরে যাক, সবাই মরে যাক, সবাই মরে যাক। কিন্তু পুষ্পক যেন মরিয়া মুক্তকে ঠেলে ফেলে দিয়ে সে মারতেই থাকে তিথিকে। তিথি কোনোমতে আকুল দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মুক্তর দিকে, বোঝাতে চায় তার প্রিয় বন্ধু যেন তাকে বাঁচায়। এক সময় পুষ্পক দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে ভারী শিলটা নিয়ে আসে, আর তারপরই ওটা দিয়ে তিথির মাথায় আঘাত করার চেষ্টা করে। মুক্ত আর সহ্য করতে পারে না, ছুটে গিয়ে পুষ্পকের হাত থেকে শিলটা ফেলে দেয়। তাতে পুষ্পক আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তিথিকে ছেড়ে এবার মুক্তর গলা টিপে ধরে পুষ্পক। বাঁচাবি না? তুই ওদের বাঁচাবি? ছাড়ো, ছাড়ো। তুই মহারাজে ছাড়ো পুষ্পক, ছাড়ো। ধস্তাধস্তিতে একসময় মুক্তর ডান হাতের কবজিটা পুষ্পকের কপালে আঘাত করে, আর তারপরেই যেন পুষ্পকের বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমক লাগে। দূরে ছিটকে গিয়ে পড়ে পুষ্পক, তারপর জ্ঞান হারায়। আসলে মুক্তর ডান হাতের কবজিতে বাঁধা ছিল বিপত্তারিণী মায়ের লাল সুতোটা। সেটা পুষ্পকের উপর কাজ করতে থাকা অশুভ শক্তিকে তখনকার মতো লাঘব করে দিয়েছে। মুক্ত তাড়াতাড়ি জল নিয়ে এসে আগুন নিভিয়ে কীটোকে মুক্ত করে, তারপর নিজের গায়ের ওড়না খুলে আগে তিথির লজ্জা নিবারণ করে, তারপর তার হাত পা মুখ খুলে তাকেও মুক্ত করে। মুক্ত তিথিকে হসপিটালে ভর্তি করে দেয়। অনেক টানাপোড়েনের পর তিথি সুস্থ হয়। মুক্ত তিথির সঙ্গে দেখা করতে তিথির কেবিনে যায়। কেমন আছিস এখন তিথি? আগের থেকে একটু ভালো। তিথি, তিথি, আই এম রিয়েলি সরি রে। তোকে আমি ফোন করে আমাদের বাড়িতে আসতে বলেছিলাম, আর আমাদের বাড়ি এসে তোর এই অবস্থা হলো আজকে। বিশ্বাস কর পুষ্পক যে ওইভাবে ফেরোসাস হয়ে উঠবে আমি ভাবতে পারিনি, আমি কল্পনাতেও ভাবতে পারিনি। দাদার কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে? তোরও এই মনটা হয়েছে তাহলে? ওই বাড়িটাতে যাওয়ার পর থেকেই জানিস তো ওর মধ্যে এই চেঞ্জেসগুলো এসেছে। আচ্ছা, সেদিন ঠিক কি হয়েছিল রে? আমার জানাটা খুব দরকার। সেদিন আমি তখন রান্না করছিলাম, দাদা ড্রয়িং রুমের সোফায় বসে কাজ করছিল ল্যাপটপে। কিটো হঠাৎ তার মামার সঙ্গে বল খেলবে বলে বায়না ধরলো। দাদা প্রথমে কোনো উত্তর দিল না। কিটো অনেকবার করে বায়না করার পর দাদা হঠাৎ রিয়াক্ট করে উঠল, মামা চলো না আমার সাথে বল খেলবে, মামা চলো না। চুপ, একদম চুপ।
তখন থেকে ঘ্যান ঘ্যান করেই চলেছে। যা এখান থেকে, যা, জাস্ট গেট লস্ট। দাদার অমন ধমকানিতে কিটো বেচারা কেঁদে ফেলেছিল। আসলে ছোট মানুষ তো, ওকে আমরাও কখনো ওইভাবে বকাবকি করি না। আমি থাকতে না পেরে তখন বাধ্য হয়ে গিয়ে বলেছিলাম, কিটোকে ওইভাবে বকলি কেন তুই? ও তো একটু খেলতেই চেয়েছে, একটু না হয় খেলতিস ওর সঙ্গে। কত কাজ তোর, একটু ভাগ্নেকে সময় দিতে পারবি না? খেলবি না? খেলবি? হ্যাঁ খেলবি, দাঁড়া দাঁড়া, আজ তোদের এমন শিক্ষা দেব যে জীবনে আর খেলার নাম করবি না। দাদার আগে গড়গড় করে উঠলো, আর তারপরে কিটোকে টেনে হিঁচড়ে টানতে টানতে গিয়ে ওর চারপাশে গোল করে আগুন ধরিয়ে দিল। আমি প্রতিবাদ করায় আমার জামা কাপড় খুলে আমাকে ওইভাবে মারতে শুরু করলো। পুষ্পক এতটা অমানুষ হয়ে গেছে? দাদা বারবার অদৃশ্য কাউকে জিজ্ঞাসা করছিল, মায়া আমি ঠিক করছি তো বলো? তুমি তো এটাই চেয়েছিলে তাই না? আবার আবার সেই নাম। পুষ্পক ইদানিং এই একটাই নাম শুধু বলে যায়। আমি বুঝতে পারছি না আমি কি করব। আচ্ছা শোন, পুষ্পক যা করেছে সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। পুলিশ যে কোনো সময় আসতে পারে। তুই যদি সব সত্যি বলে দিস, পুলিশ কিন্তু ওকে অ্যারেস্ট করবে তাহলে। ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে অরূপ ঢোকে কেবিনে, সঙ্গে লোকাল থানার ওসি। এই যে স্যার দেখুন, আপনি নিজের চোখেই দেখুন আমার স্ত্রী তিথির কি অবস্থা করেছে। একবার দেখুন, আমার ছেলেটাকে ওরা ছাড়েনি। সব এদের হাজবেন্ড ওয়াইফের চক্রান্ত। আমি কিন্তু কাউকে ছাড়বো না। অরূপদা তুমি কিন্তু ভুল বুঝছো আমাদের। কোনটা ভুল? হ্যাঁ কোনটা ভুল? আজ আমার স্ত্রী আর ছেলের যদি কিছু হয়ে যেত? পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিথি জানায় রান্না করতে গিয়ে তিথির কাপড়ে আগুন ধরে যায়, আর তার দাদা সেই আগুন নিভিয়ে তাকে বাঁচায়। কিটো ছোট বলে মাকে জড়িয়ে ধরেছিল, তাই ওর গায়েও খানিকটা আগুনের তাপ লেগে যায়। ভিকটিমের বয়ানে যেহেতু পুষ্পকের নামে কোনো অভিযোগ নেই, তাই পুলিশ পুষ্পককে অ্যারেস্ট করে না। এত কিছুর মাঝে তিথি আর পুষ্পকের মা বিভা দেবীরই একমাত্র মনে হতে থাকে কোথাও কোনো অশুভ শক্তি কাজ করছে। তিথিকে হসপিটাল থেকে ডিসচার্জের দিন বিভা দেবী হঠাৎ মুক্তকে বলেন, বৌমা আমি খুব ভালো করেই জানি তিথি পুলিশকে যা বলেছে তা মিথ্যে। ওর এই অবস্থার জন্য আসলে আমার ছেলে মানে ওর দাদাই দায়ী। সেদিন কেবিনে তিথি যখন তোমাকে কথাগুলো বলছিল, আমি বাইরে থেকে সব শুনেছি। বৌমা আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে কোনো অশুভ শক্তি কাজ করছে, আর সেই অশুভ শক্তি আমার ছেলেটাকে দিনে দিনে শেষ করে দিচ্ছে। কি সব বলছেন মা? এখনকার সায়েন্সের চোখে ওসব অশুভ শক্তি টক্তি বলে কিছু হয় না। তিথি সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। ভারাক্রান্ত মন নিয়ে অফিসের গাড়ি করে ফিরছিল সেদিন মুক্ত। পুষ্পকের হঠাৎ কি হলো? ওর কি কোনো মানসিক সমস্যা হচ্ছে? কখনো পুষ্পক কাঁচের টুকরো ছড়িয়ে তার উপর পাগলের মতো লাফিয়ে চলেছে, যতক্ষণ না পর্যন্ত তার হাত পা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। কখনো বাথরুমে চৌবাচ্চার ভর্তি জলের মধ্যে নিজের মুখ গুঁজে দিচ্ছে, আবার কখনো ছাদের আলসের ওপর দিয়ে হেঁটে চলেছে। মুক্ত ভেবে পায় না কি করবে। গাড়িতে আস্তে আস্তে এসব কথাগুলোই ভাবছিল মুক্ত। গাড়ির ড্রাইভার রতন সেটা লক্ষ্য করে জিজ্ঞাসা করলো মুক্তকে, সব ঠিক আছে তো ম্যাডাম? মানে আপনাকে এমন দেখাচ্ছে কেন? মুক্ত ইচ্ছে করেই ব্যাপারটা এড়িয়ে গেল। না না তেমন কিছু না, আসলে অফিসে এত চাপ যাচ্ছে না। ও তাই বলুন। আচ্ছা ম্যাডাম, রোজ আপনাকে জিজ্ঞাসা করব ভাবি, জিজ্ঞাসা করা হয়ে ওঠে। বলছি এখানে এত বাড়ি থাকতে আপনারা ওই বাগান বাড়িটা কেন উঠলেন বলুন তো? হঠাৎ এই প্রশ্ন করছো কেন? না আসলে আপনারা এতদিন ধরে এই বাগান বাড়িতে রয়েছেন, কিছু টের পাননি? না মানে আপনাদের সঙ্গে কোনো উল্টোপাল্টা কিছুই কি ঘটেনি? রতন তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না।
আমার এমনিতেই মুড অফ রয়েছে, তার উপর এসব বলে আমার মুডটাকে আর খারাপ করো না প্লিজ। সরি ম্যাডাম, আসলে ওই বাড়িটা তো খুব একটা ভালো নয়, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। ভালো নয় মানে? ম্যাডাম, লোকমুখে শুনেছি এই বাড়ির মালিক ছিলেন সদানন্দ মজুমদার। তার নাকি একসময় অনেক প্রতিপত্তি ছিল, নেতাদের সঙ্গে ওঠ বসছিল। তার স্ত্রী মায়া ছিলেন অপরূপা সুন্দরী। ওই সদানন্দ মজুমদারের নাকি একটা অবৈধ সম্পর্ক ছিল। সেটা জানতে পেরে ওনার স্ত্রী মায়া ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। তবে অনেকেই বলে ওই সদানন্দ নাকি খুন করে দিয়েছিল তার স্ত্রীকে। আসল সত্যিটা যে কি তা কেউ জানে না। আর ম্যাডাম, এও শুনেছি ওই মায়ার প্রেতাত্মা নাকি এখনো ঘোরাফেরা করে ওই বাড়িতে। ওই বাড়িতে কেউ টিকতে পারে না ম্যাডাম। আপনারা যে এতদিন কি করে আছেন। ড্রাইভার রতনের কথাগুলো শুনে চমকে ওঠে মুক্ত। কি নাম বলল রতন? মায়া? এখানেও সেই একই নাম? এই নামটাই তো বেশ কিছুদিন ধরে পুষ্পক বলে চলেছে। তার মানে পুষ্পক কি কোনো প্রেতাত্মার কবলে পড়েছে? আচ্ছা, ওই সদানন্দ মজুমদারের তারপর কি হয়েছিল? উনি কি এখনো বেঁচে আছেন? তা তো ঠিক বলতে পারবো না ম্যাডাম, তবে শুনেছি উনি নাকি পরে বদ্ধ পাগল হয়ে গিয়েছিলেন, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। রতনের এই কথাটা শুনে আরো চমকে ওঠে মুক্ত। পাগল? পাগলের নাম শুনতেই মুক্ত ওই পাগলটার কথা মনে পড়ে গেল। মনে পড়ল তার ওই খ্যা খ্যা করে হাসি, সঙ্গে মনে পড়ল বিভা দেবীর বলা সেই কথাটা। পাগলের সেই হাসি আর বিভা দেবীর কথাগুলো বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো মুক্তর কানে। মুক্ত আর সহ্য করতে না পেরে দু হাত দিয়ে দুটো কান চাপা দিয়ে চিৎকার করে উঠল। কি হলো ম্যাডাম? আপনার কি শরীর খারাপ লাগছে ম্যাডাম? রতনের কথায় যেন সম্বিত ফিরে পেল মুক্ত। নিজেকে সামলে নিয়ে বলে উঠল, না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তোমাকে অনেক ধন্যবাদ রতন, তুমি আজ আমার অনেক বড় উপকার করলে। উপকার? কি আমি আবার আপনার কি উপকার করলাম ম্যাডাম? সেটা তুমি বুঝবে না। সদানন্দ মজুমদার পরে পাগল হয়ে গিয়েছিলেন। ইনি তার মানে সেই পাগলটা নয় তো, যে বারবার যেখানে সেখানে এসে আমাকে বাগান বাড়ি ছেড়ে চলে যেতে বলে? হ্যাঁ, হতেই পারে। আমার মন বলছে ওই পাগলটা বাগান বাড়ির সম্পর্কে অনেক কিছু জানে। আমাকে যেভাবেই হোক ওই পাগলটাকে খুঁজে বের করতেই হবে। মুক্ত হন্যে হয়ে সেই পাগলটাকে খুঁজতে শুরু করে। লোকজনকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউই তার হদিশ দিতে পারে না। অবশেষে পাড়ার বুড়ো বিবির তলায় আচমকা যেন কোত্থেকে উদয় হয় সেই পাগলটা। কি রে, আমাকে খুঁজছিলি বুঝি? এই তো আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকেই খুঁজছিলাম। আপনাকে আমার ভীষণ দরকার সদানন্দবাবু। মুক্ত হাওয়ায় তীরটা ছুঁড়েছিল। এই পাগলি যে সদানন্দ মজুমদার সে ব্যাপারে কিন্তু এখনো নিশ্চিন্ত নয় মুক্ত। তবে একটা পদক্ষেপ ফেলেই দেখল মুক্ত। কি নাম বলে? হ্যাঁ, সদানন্দবাবু। আপনি সদানন্দ মজুমদার, তাই তো? তুই কে রে? কে বলতা তুই? হ্যাঁ, তোকে এসব কে বললো? হ্যাঁ, কে বললো? কে বলল সেটা বড় কথা নয়। আপনি সদানন্দ মজুমদার, তাই তো? ওই বাগান বাড়ির আসল মালিক? জানি না আমি জানি না কিছু। আমি কিছু জানি না। জানেন আপনি, সব জানেন আপনি। দেখুন, আমি খুব বিপদে পড়েছি। আমার আসল সত্যিটা জানা খুব দরকার। প্লিজ আমাকে একটু সাহায্য করুন। বিপদে তো পড়বি।
বারবার করে বলেছিলাম ওই বাড়ি থেকে চলে যা, চলে যা। তখন তো শুনলি না আমার কথা, তখন তো শুনলি না। এখন তাহলে কি জন্য এসেছিস আমার কাছে? সদানন্দবাবু, এখন আপনিই পারেন আমাকে সব সমস্যা থেকে দূর করতে। না না না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু পারি না। আমি তো পাগল ছাগল মানুষ, আমি তো পাগল ছাগল মানুষ। আপনি কি সত্যিই পাগল, নাকি পাগল সেজে থাকেন? নিজের স্ত্রীকে খুন করে এখন গা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, তাই তো? যাতে পুলিশ আপনার নাগাল না পায়। না 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 না, বিশ্বাস করো, আমি মায়াকে খুন করিনি, আমি মায়াকে খুন করিনি। মায়া তো নিজে আত্মহত্যা করেছিল। এই তো পথে এসেছেন। আমি কিন্তু মায়াদেবীর নাম উল্লেখ করিনি, আপনি নিজেই বলে ফেললেন। আর মায়াদেবী সদানন্দ মজুমদারের স্ত্রী ছিলেন। আর কোনো সন্দেহই নেই, আপনি সদানন্দ মজুমদার। মুক্ত এইবার পাগলটাকে কথার প্যাঁচে চেপে ধরে। পাগলটা এবার শান্ত হয়ে যায়, যেন পরাজয় স্বীকার করে নিয়েছে। ধপ করে বুড়ো বিবি তলার বসার বেদিটাতে বসে পড়ে সে। আপনি আমার দিকটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। দেখুন, আমি সন্তান সম্ভবা, আর আমার বিশ্বাস আমার স্বামীকে মায়াদেবীর প্রেতাত্মা কবজা করে নিয়েছে। এই অবস্থায় একটা মেয়ের সব থেকে বেশি তো তার স্বামীকেই প্রয়োজন, তাই না? আমার সন্তানের কি দোষ বলুন তো? সে তো এখনো এই পৃথিবীর আলোই দেখেনি। আপনার মুখ থেকে পুরো সত্যিটা শুনলে হয়তো এই সমস্যার সমাধান করতে পারবো আমি। মুক্ত আর একবার হাওয়া একটা তীর ছুঁড়ল। সন্তান সম্ভবা কথাটা মুক্ত ইচ্ছে করেই বলল। মাঝে মধ্যে কাজ হাসিল করতে গেলে একটু আদ্রু ছলনার আশ্রয় নিতে হয়। যদি এই কথাটা শুনে ওর মনের কঠিন বরফটা একটু গলে। কি বলছো তুমি? তুমি সন্তান সম্ভবা আর তোমার স্বামীকে মায়ার পেতনি? বাবারে! মুক্ত এবার ওনার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে পড়ে। তারপর ওনার হাত দুটো ধরে বলে, হ্যাঁ, সেই জন্যই তো আপনার কাছে ছুটে এসেছি আমি। পাগলটা চুপ করে থাকে কিছুক্ষণ। মুক্ত মনে মনে ভাবে, এই তো ওষুধে কাজ হচ্ছে মনে হয়। বরফ মনে হয় গলতে শুরু করেছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর পাগলটা ধীরে ধীরে বলে ওঠে, আমি ওই বাগান মালিক, আমি মালিক, আমি 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 মালিক। এক সময় আমি রাজনীতি করতাম। রাজনৈতিক দলের অনেক অনেক বড় বড় প্রতিভাশালী মানুষের সঙ্গে যোগাযোগ ছিল। হ্যাঁ, মায়া আমার স্ত্রী ছিল। বিশ্বাস করো, আমি মায়াকে খুন করিনি। ওকে কেন খুন করতে যাবো? ওকে তো আমি ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। কিন্তু আপনার তো অবৈধ সম্পর্ক ছিল। এটাও জেনে গেছো তুমি? মিথ্যে, সব মিথ্যে। মা সব জায়গায় লুচিয়ে বেড়াতো আমার নাকি অবৈধ সম্পর্ক ছিল। আসলে সম্পর্কটা ছিল ওর নিজের। জানো তুমি, মা খুব সুন্দরী ছিল গো, খুব সুন্দরী ছিল। তার জন্য ওর খুব রূপের অহংকার ছিল। সেই রূপের টোপে ও একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখতো। আমি এই ব্যাপারটা জানতে পেরে গেছিলাম। তাই ও বলেছিল আমাকে যে আমার নামে রটাবে, আমার নাকি সম্পর্ক অনেক আছে। তারপরে আমার সব রাজনৈতিক ভাবমূর্তি আমার সব নষ্ট হয়ে গেছিল। সেই সময় দল থেকে আমাকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল। আমি সেই সময় না খুব ভেঙে পড়ি। হঠাৎ করে মায়া আত্মহত্যা করে বসে। কিন্তু আজও বুঝতে পারিনি, জানো কেন মায়া আত্মহত্যা করেছিল।
মায়ের মৃত্যুর পর আমি আরো ভেঙে পড়ি। মানসিক ভারসাম্য কেমন হচ্ছে আমার। ঠিক সেই সময় আমার বাড়ি দখল করে নেয় আমার দলেরই একজন সদস্য সুমন্ত। আমাকে মেরে পাগল বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই সময়তে পরে জানতে পারি সুমন্ত সাথে আমার সম্পর্ক ছিল। ওই বাগানবাড়ির দলিল কাগজপত্র সব মায়া গোপনে আগেই পাচার করে দিয়েছিল সুমন্তর কাছে। তারপরে আমার এই অবস্থা। শুনেছি জানো, এখনো ওই বাড়িতে মায়ার আত্মা ঘুরে বেড়ায়। মায়ার মৃত্যুর পরও ওর স্বভাব পাল্টায়নি জানো। এই বাড়িতে কোনো পরিবার এলে ওই পরিবারে যদি পুরুষ থাকে তাকে আকৃষ্ট করে। তোমাকে তো তাই বলেছিলাম, তোমাকে তো তাই সাবধান করেছিলাম। ওই বাড়ি থেকে চলে যাও। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যিটা জানানোর জন্য। ভালো থাকবেন, আসি, নমস্কার। মুক্ত সেখান থেকে বিদায় নেয়। মুক্তর কাছে এবার সব জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে তিথি আর তার শাশুড়ি মা বিভাদেবীকে ফোন করে সবটা জানায়। সব শুনে বিভাদেবী বলেন, আমি জানতাম এর পিছনে কোনো অশুভ শক্তি কাজ করছে। তোমাকে তো আগেই বলেছিলাম বৌমা, কিন্তু তুমি তা মানতে চাওনি। এখন কি করণীয় মা? আমার যে ভীষণ হেল্পলেস লাগছে। শোনো, তুমি এক্ষুনি আমাদের পৈতৃক বাড়িতে চলে এসো। আর তুমি কিন্তু একা আসবে, পুষ্পককে সঙ্গে নিয়ে আসবে না। এমনকি পুষ্পক যেন জানতেও না পারে তুমি কোথায় যাচ্ছ। ঠিক আছে মা, আমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি। কথা বিনিময় করে ফোন রেখে দেয় মুক্ত। তারপর বিভাদেবীর নির্দেশ অনুযায়ী ওনাদের পৈতৃক বাড়ির দিকে রওনা দেয়। সেখানে গিয়ে মুক্ত দেখে তিথি, অরূপ আর কীট উপস্থিত রয়েছে। ও, তোমরা সবাই আছো দেখছি। কিরে তিথি, এখন কেমন আছিস? আর কীটবাবু, কি খবর তোমার? অরূপদা, ভালো আছো তো? আমি ভালো আছি, কিন্তু তুই ফোনে যা শোনালি তারপর থেকে আর ভালো থাকতে পারছি না রে। আমাকে ক্ষমা করে দিও মুক্ত, প্লিজ আমার উপর রাগ করে থেকো না। সেদিন হসপিটালে আমার মাথা ঠিক ছিল না, তাই সেদিন তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করে ফেলেছি আমি। না না অরূপদা, তোমার কোনো দোষ ছিল না সেদিন। আমি ওই জায়গায় থাকলে আমিও হয়তো তাই করতাম। আর আমি মোটেও তোমার ওপর কোনো রাগ করে নেই। ইটস অল রাইট। তোমাদের আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য ডেকেছি আজ। হ্যাঁ, বলুন মা। দেখো, এখন পুষ্পকের যা অবস্থা, তাতে আমাদের খুব তাড়াতাড়ি কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই সমস্যা থেকে এখন আমাদের একজনই বাঁচাতে পারেন, তিনি ভৈরবী মা দামিনী। অমাবস্যা তিথিতে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ওনার কাছে গেলে উনি কাউকে ফেরান না। আমার এক মাস্তুতো দিদি আছে, সেই দিদিই আমাকে ভৈরবী মায়ের খোঁজ দিয়েছে। না না মা, এসব ভৈরবী টৈরবী আমি বিশ্বাস করি না। এসব করে কোনো লাভ হবে না। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রড হয়। একটা প্রবাদ আছে জানো তো বৌমা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আমার বিশ্বাস ভৈরবী মা দামিনী আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। তুমি একটিবার বিশ্বাস করে দেখো ওনাকে, অন্তত পুষ্পকের মুখ চেয়ে। আচ্ছা বেশ, আমি যাব ওনার কাছে। আমিও যাব তোর সঙ্গে। আমার দাদাকে যে করেই হোক আমি বাঁচাবো। ভৈরবী মা দামিনী এবার চোখ মেলে তাকালেন। ওদের সমস্যার কথা শুনে নির্দেশ দিলেন মুক্তকে। একটা কথা বলো তো,
ওই বাড়িতে কি কোনো শুকনো ফুল বা কাঁটা জাতীয় কোনো ফল আছে? মুক্ত অনেক ভেবে উত্তর দিল, হ্যাঁ, ওই একটা শুকনো কাঁটা ফল পুষ্পক সব সময় নিয়ে ঘোরে। ঘুমোতে গেলেও এমনকি ওটা বালিশের নিচে রেখে দেয়। যেভাবেই হোক ওই ফলটাকে আগে পুড়িয়ে নষ্ট করে দিতে হবে। আর এই কাজ কিন্তু তোমাকেই করতে হবে। কিন্তু ভৈরবী মা, পুষ্পকের নজর এড়িয়ে তা কি করে সম্ভব? সম্ভব, সম্ভব, সব সম্ভব। আগামী 17 তারিখ এক বিশেষ শুভ দিন। ওই দিন রাত্রি শেষ প্রহরে দুরাত্মাদের প্রভাব কম থাকে। সেই সময় তোকে ওই ফলটাকে পুড়িয়ে ফেলতে হবে। ঠিক আছে ভৈরবী মা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আপনি শুধু আশীর্বাদ করুন। তথাস্তু। সফল হয়েও মা। অবশেষে এসে যায় সেই বহু প্রতীক্ষিত 17 তারিখ। আজকেই মুক্তকে সেই অসাধ্য সাধন করতে হবে। সেই কাটা ফলটাকে পুড়িয়ে শেষ করে দিতে হবে। ভৈরবী মা তেমনই নির্দেশ দিয়েছিলেন। মুক্ত উঠে পড়ে বিছানা থেকে। পাশে তাকিয়ে দেখে পুষ্পক ঘুমোচ্ছে। পুষ্পকের চেহারাটা পুরো শীর্ণকায় হয়ে গেছে। ওর চোখে মুখে বুকে অনেক ক্ষত চিহ্ন। এগুলো ও নিজেই ঘটিয়েছে, বারবার ওই মায়ার বশবর্তী হয়ে। পুষ্পকের চেহারার দিকে তাকিয়ে কান্না পেয়ে গেল মুক্তর। পর মুহূর্তেই নিজের মনকে শক্ত করল মুক্ত। এখন ভেঙে পড়ার সময় নয়, ওর কার্য সিদ্ধি করতে হবে আগে। পুষ্পককে ঘুমোতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে মুক্ত। পুষ্পক জেগে থাকলে কাজটা করা অত্যন্ত কঠিন হয়ে যেত। অতি সন্তর্পণে বিছানা থেকে নেমে আসে মুক্ত। তারপর পা টিপে টিপে পুষ্পকের ডান পাশে এসে দাঁড়ায়। মুক্ত দেখেছে পুষ্পক সব সময় ওর ডান দিকেই ওই ফলটাকে রেখে দেয়। আস্তে আস্তে পুষ্পকের বালিশের নিচে হাত ঢোকায় মুক্ত। পুষ্পক একটু নড়ে চড়ে ওঠে। ঘুমের ঘোরে এমন ভাবে ডান পাশ ফেরে যে মুক্তর হাতটা বালিশের তলায় চেপে যায় ও শরীরের ভারে। কিন্তু মুক্ত তার লক্ষ্য থেকে সরে না। পুষ্পকের শরীরটাকে আস্তে আস্তে ঠেলে সরিয়ে নিজের হাতটা বের করার চেষ্টা করলো। পুষ্পক আবার নড়ে চড়ে উঠল। মুক্ত পুষ্পকের শরীরটা ধীরে ধীরে কাত করে দিল। তারপর আরো একবার চেষ্টা করলো বালিশের নিচ থেকে সেই কাটা ফলটাকে বের করে আনার। এই তো হাতে ঠেকেছে তার। তারপর খুব সাবধানে সেটাকে বের করে আনলো মুক্ত। তারপর আর এক মুহূর্ত অপেক্ষা না করে মুক্ত দ্রুত দৌড়লো ঠাকুর ঘরের দিকে। ঠাকুরের সিংহাসনের সামনে কাটা ফলটাকে রেখে তার উপর কেরোসিন ঢেলে ফলটাকে আগুন ধরিয়ে দিল মুক্ত। দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো ফলটা। পুষ্পকের হঠাৎ ঘুমটা ভেঙে যায়। কিছু যেন একটা টের পেয়েছে পুষ্পক। বালিশের নিচে হাত ঢুকিয়ে আগে ওই কাটা ফলটা খুঁজতে লাগলো পুষ্পক। সেটা খুঁজে না পেয়ে পাগলের মতো ক্ষিপ্ত হয়ে উঠল পুষ্পক। বিছানা থেকে নেমে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো পুষ্পক সেই ফলটাকে। সারা ঘর ওলট পালট করে দিতে লাগলো। তারপর কি যেন ভেবে তাড়াতাড়ি পুষ্পক দৌড়লো ঠাকুর ঘরে। সেখানে গিয়ে যখন পুষ্পক দেখলো মায়ার দেওয়া সেই কাটা ফলটা পুড়ে প্রায় ছাই হয়ে খাক হয়ে গেছে, তখন রাগে গর্জে উঠল পুষ্পক। কিন্তু ঠাকুর ঘরের চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকতে কিছুতেই পারল না সে। যতবারই ভেতরে ঢোকার চেষ্টা করলো পুষ্পক, ততবারই বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে বেরিয়ে যেতে লাগলো। গভীর রাতে মুক্ত আর তিথি আবারও চলেছে জঙ্গল পেরিয়ে সেই পরিত্যক্ত শ্মশানে।
তবে আজ শুধু ওরা দুজন নয়, ওদের সঙ্গে রয়েছে বিভা দেবী আর অরূপও। ভৈরবী মা দামিনীর সাক্ষাৎ পেতে চলেছে তারা সকলে। আজও আগের দিনের মতো অভ্যস্ত নিয়মে একই রকমভাবে ধ্যানমগ্ন রয়েছেন তিনি। মুক্ত, তিথি, অরূপ এবং বিভা দেবী সকলেই ওনার সামনে গিয়ে করজোড়ে বসল। অপেক্ষা করতে লাগলো ভৈরবী মায়ের ধ্যান ভঙ্গের। কিছু সময় পরে চোখ মেলে তাকালেন দামিনী। প্রণাম ভৈরবী মা, আমি আপনার কথা মতো ওই কাঁটা ফলকে পুড়িয়ে দিয়েছি। আপনি যেদিন যে সময় বলেছিলেন ঠিক সেই সময়ই করেছি। বেশ বেশ, আমি জানতাম তুমি সফল হবে। এবার আমাদের কি করণীয় ভৈরবী মা? এবার করণীয় তোমাদের নয়, এবার যা করণীয় সব আমার। তোমাদের শুধু সাহায্য করতে হবে আমাকে। আমি ওই বাড়িতে প্রবেশ করতে চাই এবার। ওই প্রেতাত্মাকে চিরতরে শেষ করার জন্য ওই বাড়িতে আমাকে যেতেই হবে। তবে আমার এই যোগিনী বেশে গেলে ওই প্রেতাত্মা সতর্ক হয়ে যাবে, তাই আমাকে ধরতে হবে ছদ্মবেশ। আর আমি যে কদিন ওই বাড়িতে থাকবো, তুমি ওই কদিন ওই বাড়িতে থাকতে পারবে না কিন্তু। তাহলে ওই কদিন আমি থাকবো কোথায়? কেন বৌমা, আমাদের সঙ্গে আমাদের পৈতৃক বাড়িতে থাকবে তুমি। হ্যাঁ, ওই কদিন আমি, অরূপ আর কিটোও থাকবো তোর আর মায়ের সঙ্গে। কিন্তু ওইভাবে বাড়ি ছেড়ে চলে গেলে পুষ্পক যদি সন্দেহ করে? তুমি পুষ্পককে বলবে অফিসের কাজে তোমাকে রাজ্যের বাইরে যেতে হবে কিছুদিনের জন্য। বেশ, তাই হবে ভৈরবী মা। তবে আমার ছদ্মবেশ ধারণ করতে গেলে তোমাদের সাহায্য আমার লাগবে। হ্যাঁ হ্যাঁ, বলুন না ভৈরবী মা, কি সাহায্য চাই আপনার? আমার এমন একজনকে চাই যে আমাকে আমার মনের মতো ছদ্মবেশে সজ্জিত করে দিতে পারবে। আমার এক বন্ধু থিয়েটারের মেকআপ আর্টিস্ট, আমি তার সঙ্গে কথা বলে রাখবো। ও আপনাকে আপনার পছন্দ মতো সাজিয়ে দেবে। বেশ, তবে তাই হোক। দামিনীর কথা মতো মুক্ত পুষ্পককে বলে তার অফিসের কাজের জন্য তাকে কিছুদিনের জন্য রাজ্যের বাইরে যেতে হবে। তারপর মুক্ত বিভা দেবীদের পৈতৃক বাড়িতে গিয়ে থাকতে শুরু করে, আর অপরদিকে দামিনী ছদ্মবেশে বাগান বাড়িতে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন। ঘুম চোখে এসে দরজা খোলে পুষ্পক, আর দরজা খুলেই অবাক হয়ে যায় পুষ্পক। অপর প্রান্তে দাঁড়িয়ে এক স্মার্ট ঝকঝকে সুন্দরী যুবতী নারী। পরনে তার জিন্স আর শর্ট কুর্তি, একটা স্কার্ফ স্টাইল করে গলার বুকের অর্ধেক অবধি জড়ানো, চোখে সেলুলয়েডের চশমা, ডান হাতের কবজিতে একটা স্মার্ট ওয়াচ, আর বাঁ হাতে ফ্যাশনেবল ব্রেসলেট, পায়ে হাই হিলস, লম্বা ঘন চুলে হালকা বাদামি রঙের হাইলাইট করা, চোখে মুখে হালকা মানানসই মেকআপ। পুষ্পক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই যুবতীর দিকে। সেই যুবতী আর কেউ নয়, স্বয়ং ভৈরবী মা দামিনী। কিন্তু এখন তিনি ছদ্মবেশে আছেন। বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে পুষ্পক জিজ্ঞাসা করে ওঠে, আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। নমস্কার, আমি দামিনী অগ্নিহোত্রী। আমি পেশায় একজন জার্নালিস্ট। প্রথম কথা পত্রিকা থেকে আসছি। এই বাগান বাড়ি নিয়ে আমাদের পত্রিকা একটা আর্টিকেল বের করতে চায়, তাই আমি এসেছি এই বাগান বাড়ি নিয়ে কিছু তথ্য সংগ্রহ করতে। পুষ্পক এতক্ষণ ধরে দামিনীর কথা যত না শুনল, তার থেকে বেশি দামিনীর কথা বলার ঠোঁটের ওঠা পড়া দেখতে ব্যস্ত ছিল। দামিনীর কথা শেষ হলে পুষ্পক বলে উঠল, ভালো তো, খুব ভালো। আমার এই তথ্য সংগ্রহের কাজের জন্য আমাকে কয়েকদিন এই বাড়িতে থাকতে হতে পারে, মানে যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি নিশ্চিন্তে এখানে থাকুন আর আপনার কাজ করুন।
দামিনী ভেতরে ঢুকতে গিয়ে চৌকাঠে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল ঠিক পুষ্পকের বুকের ওপর। সরি। আর পুষ্পক তখনই দামিনীকে ধরে নিল। দুজনের চোখে চোখে সরাসরি দৃষ্টি বিনিময় হলো। সেই দৃষ্টির মাধ্যমেই দামিনী পুষ্পককে সম্মোহিত করে নিল যেন। দামিনীর গায়ের সুগন্ধি সুবাসে যেন পাগল হয়ে উঠল পুষ্পক। আসলে চৌকাঠে হোঁচট খাওয়া, পুষ্পকের বুকের উপর পড়া, সবটাই তো দামিনীর পূর্ব পরিকল্পিত ছিল। কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেতেই পুষ্পক দামিনীকে ধরে তুলল, তারপর বলে উঠল, আপনি আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো আপনার? হ্যাঁ ঠিক আছি, শুধু পাটা মনে হয় একটু মুচকেছে। আপনি এই পা নিয়ে হাঁটবেন কিভাবে? আপনি বরং এক কাজ করুন, আমার কাঁধে ভর দিয়ে হাঁটার চেষ্টা করুন, কেমন? ওকে, আই এম ট্রাইং। দামিনী পুষ্পকের কাঁধ জড়িয়ে হাঁটার চেষ্টা করে। পুষ্পক দামিনীর কোমরটা জড়িয়ে ধরে, তারপর ওকে নিয়ে বাড়ির ভেতরে যায়। দামিনী সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিজের সাধনার বলে রচনা করে এক অদ্ভুত মায়া, যাতে দামিনীকে দেখে পুষ্পক আকৃষ্ট হতে বাধ্য হয়। দামিনীর ইচ্ছে মতো সেটাই হয়। মায়া বারবার পুষ্পককে ডাকতে থাকে, পুষ্পক, 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 পুষ্পকে কে এখানে কেন এসেছে? পুষ্পকে তাড়াও, শিগগিরই তাড়াও। কিন্তু মায়ার কোনো কথাই কানে তোলে না পুষ্পক। পুষ্পক দামিনীকে ধরে সোফায় বসায়, তারপর বলে ওঠে, আরে আপনার পায়ে তো ভালোই চোট লেগেছে দেখছি। দাঁড়ান, আমি একটু স্প্রে লাগিয়ে দিই, আরাম পাবেন। বলেই পুষ্পক দ্রুত ঘরে গিয়ে ড্রয়ার থেকে পেইন রিলিফ স্প্রেটা নিয়ে এসে দামিনীর পায়ে লাগিয়ে দিতে থাকে সযত্নে। মায়া আবারও চিৎকার করতে থাকে, পুষ্পক, পুষ্পক এসব কি করছো? পুষ্পক, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? পুষ্পকে তাড়াও, তাড়াও বলছি। পুষ্পক কিছুই যেন শুনতে পায় না। পুষ্পক ধীরে ধীরে মায়াকে ছেড়ে দামিনীর প্রতি আসক্ত হতে থাকে। কখনো পুষ্পক দামিনীর হাতে কফির কাপ তুলে দেয়, কখনো সারা বাড়ি ঘুরিয়ে দেখায়, কখনো একসাথে রান্না করতে গিয়ে দামিনীর হাত পুড়ে গেলে পুষ্পক সেই পোড়া জায়গায় বরফ লাগিয়ে ফু দিয়ে দেয়। এইভাবে একটু একটু করে দামিনী নিজের দিকে পুষ্পককে আকর্ষণ করতে থাকে ক্রমশ। তাই দেখে মায়ার মনে জন্ম নেয় হিংসা। সে দামিনীকে শত্রু ভাবতে শুরু করে। দামিনী, আমি একটু বেরোচ্ছি, কিছু কাজ আছে আমার। ফিরতে হয়তো সন্ধে হয়ে যেতে পারে। আপনি সারাদিন বাড়িতে একা একা থাকতে পারবেন তো? না, আমার কোনো অসুবিধা হবে না, আপনি যান, কাজ ছেড়ে আসুন। পুষ্পক বেরিয়ে যায় বাড়ি থেকে। আর ঠিক সেই সময়ই মায়া মুখোমুখি হয় দামিনীর। দামিনী ঠিক এই সুযোগটাই খুঁজছিল। এই, কে কে তুই? কি চাস কি এখানে? আমার থেকে পুষ্পককে কেড়ে নিতে এসেছিস না? কেড়ে নিতে নয়, বরং বাঁচাতে এসেছি। আর তুই জিজ্ঞাসা করছিলি না আমি কে? আমি হলাম তোর জম। তোকে চিরকালের মতো শেষ করে তবেই আমি এখান থেকে যাব। পারবি না, তুই সেটা কোনোদিনও পারবি না। আমার শক্তির ব্যাপারে তোর কোনো ধারণাই নেই। মায়া দামিনীকে আক্রমণ করে। ঠিক তখনই দামিনী তার কোমরে গুঁজে রাখা ছোট একটা লোহার ত্রিশূল বের করে মায়ার বুকে গিঁথে দিল। মায়ার প্রেতাত্মা ছিটকে গিয়ে পড়ল। আবার সতর্ক হয়ে আক্রমণ করলো দামিনীকে। দামিনী মন্ত্রপাঠ শুরু করলো। ওং হ্রিং শ্রিং হুং ফট স্বাহা, ওং হ্রিং শ্রিং হুং ফট স্বাহা। তারপর দামিনী নিজের কুর্তির পকেট থেকে একটা ছোট কাঁচের শিশি বের করে সেটা খুলে তার থেকে মন্ত্রপুত জল ছিটিয়ে দিতে লাগলো মায়ার প্রেতাত্মাকে। মায়ার সারা শরীর জ্বলতে লাগলো, কিন্তু আক্রমণ করা সে থামালো না।
ফট স্বাহা, ওং হিং শ্রীং বড় হুং সাহস! ফট স্বাহা, তোরা আমাকে কাবু করতে চাস? ওং হিং শ্রীং হুং সেটা ফট কখনো স্বাহা, পারবি না। ওং হিং শ্রীং হুং ফট স্বাহা, ওং হিং অনবরত শ্রীং মন্ত্র হুং পড়তে পড়তে ফট স্বাহা। দামিনী মায়ার প্রেতাত্মাকে ঠাকুর ঘরে নিয়ে চলে গেল। সেখানে যজ্ঞকুণ্ড চলছে লেলিহান শিখায়। দামিনী সেই যজ্ঞকুণ্ডের কাছে বসে তার মন্ত্রপাঠ আরো জোরালো করল। সেই সঙ্গে যজ্ঞের আগুনে ধুনোর গুঁড়ো আর ঘি নিক্ষেপ করতে লাগলো দামিনী। যজ্ঞের শেষে সেই অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এলো এক জ্বলন্ত গোলাকার পিণ্ড, যা সজোরে আঘাত করলো মায়ার প্রেতাত্মাকে। মায়ার সারা শরীর জ্বলতে লাগলো, তীব্র আর্তনাদ আর আস্ফালন করতে লাগলো মায়া। দামিনী এক নাগাড়ে মন্ত্র পাঠ করে যেতে লাগলো। মায়ার শরীরটা জ্বলতে জ্বলতে পোড়া কাঠের মতো হয়ে গেল। তারপর এক সময় মায়ার প্রেতাত্মা জ্বলে শেষ হয়ে গেল। মগ্রগাহি চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় মা তারা, জয় মা তারা, মাগো জয় মা, জয় মা, জয় মা। ততক্ষণে পুষ্পক এসে গিয়েছিল। বাড়িতে ঢুকতেই পুষ্পকের ভিতর থেকে যেন একটা কালো ছায়া বেরিয়ে গেল। নিজের থেকেই যেন ওর হালকা লাগতে শুরু করলো শরীরটা। বিভাদেবীর পৈতৃক বাড়িতে যেন চাঁদের হাট বসেছে। সেখানে বিভাদেবীর সঙ্গে সমাগম ঘটেছে মুক্ত, পুষ্পক, তিথি, অরূপ আর কিটোর। অনেক দিন পর সবাই মিলে আজ একসঙ্গে বসে আড্ডা মারছে, মজা হই হুল্লোড় করছে। এর মাঝে তিথি মুক্তকে কনুইয়ের গোঁতা মেরে ফিসফিস করে বলে ওঠে, কিরে, ওই পাগলটাকে এবার যেটা বলে কনভিন্স করলি সেটা আবার সত্যি করে নে। মামা বাড়িতে এবার একটা কিটোরও খেলার সঙ্গে আসুক নাকি? হবে হবে, সময় এলে সব হবে।